নমস্কার, আমি ডক্টর দীপাঞ্জনা দত্ত। আমি একজন মেডিকেল জেনেটিসিস্ট। আর আজকে আমরা কথা বলবো বারবার গর্ভপাত বা রেকারেন্ট মিসক্যারেজ নিয়ে। রেকারেন্ট মিসক্যারেজ বা রেকারেন্ট প্রেগন্যান্সি লসের অনেকগুলো কারণ হতে পারে। আর এখানে যদি আমরা দেখি, তাহলে যদি এটা সম্পূর্ণভাবে দেখি, তাহলে 50% কেসে এই কারণগুলোর সম্বন্ধে আমাদের কিছু জানা আছে, বাকি 50% সম্বন্ধে আমাদের জানা নেই। সেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি। যেই 50% আমাদের জানা আছে তার মধ্যে বলা হয় যে যদি কোনো মহিলা 3বারের অধিক গর্ভপাত হয়, তাহলে এই ইনভেস্টিগেশনস গুলো করা প্রয়োজনীয়। এটার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের যে গর্ভ আছে, গর্ভর অ্যানাটমিটা আছে, সেটা ত্রিভুজ আকারের হওয়ার কথা। অনেক মহিলার এর 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 অন্যরকম থাকতে পারে, যেগুলো সার্জিক্যালি ঠিক করে দেয়া যায়, কিন্তু এটার জন্য কিন্তু গর্ভপাত হতে পারে। এছাড়া ইনফেকশাস কজ, এন্ডোক্রিনোলজিক্যাল কজ, ইমিউনোলজিক্যাল কজ, এরকম অনেক ধরনের কজের জন্য কিন্তু মিসক্যারেজ হতে পারে, যেগুলো কারেক্টেবল থ্রু মেডিসিনস অ্যান্ড কারেক্টেবল থ্রু প্রপার ইন্টারভেনশনস। এটা ছাড়া যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট কেস আমাদের রেকারেন্ট প্রেগনেন্সি লসের, সেটাকে আমরা জিনগত কারণ বলে থাকি। এবার জিনগত কারণ যখনই আমরা বলছি, সেখানে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে অনেক সময় কিন্তু এই জিনগত কারণগুলো আমরা নর্মাল টেস্টে বা নর্মাল গাইনোকোলজিস্টের কাছে এগুলোর অনুসন্ধান হয় না। আমাদের কাছে এই জিনগুলো 22,000টা জিন আছে, যেগুলো আমাদের কিছু গাড়ির মতো জিনিস আছে, যেগুলোকে ক্রোমোজোম বলা হয়। এই ক্রোমোজোমের ওপরে এই জিনগুলো থাকে। আর এই ক্রোমোজোমগুলোর অনেক সময় কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হয়, যেটাতে হয়তো আমার নম্বর ঘটিতভাবে 46 যেটা থাকার কথা সেটাই আছে, কিন্তু গঠন ঘটিতভাবে এদের কিছু অসুবিধা থেকে যেতে পারে। এইরকম অসুবিধা থাকলে কিন্তু আপনি যাই চেষ্টা করে যান, আপনার প্রচুরবার মিসক্যারেজেস এর সম্ভাবনা থাকবে। এমনকি এমনও হতে পারে যে একটা প্রেগনেন্সি এসে গেল, সেই প্রেগনেন্সিটা আপনি জন্মও দিলেন, কিন্তু সেই বাচ্চার কিছু নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস বা সেই বাচ্চা আমাদের তথাকথিতভাবে স্পেশাল চাইল্ড হতে পারে। তো সেই কারণে এই যখন আপনার বেশিবার করে মিসক্যারেজেস হচ্ছে, এই অনুসন্ধানগুলো করা দরকার। খুব রেয়ার কেসে কিন্তু আমরা আরো কিছু জিনগত সমস্যা দেখতে পারি। এর মধ্যে মায়োটোনিয়া বা মায়োটনিক ডিস্ট্রফি, যেখানে আমাদের মহিলাদের মাসেল পাওয়ারটাই এমন নেই যে আমরা গর্ভে বাচ্চাকে ধারণ করি, এই ধরনের অসুবিধাও কিন্তু দেখা যেতে পারে। আর এটা কিন্তু এতটাও রেয়ার নয় যতটা আমরা ভাবি। তাই জন্য অনেক সময় অনেক মহিলারা যখন আসে আর আমরা এগুলোকে টেস্ট করি, এগুলো পজিটিভ পাওয়া যায়। এই দুটোরই কিন্তু উপায় আছে, আর এই উপায়গুলো ব্যবহার করলে কিন্তু সম্পূর্ণ সুস্থ বাচ্চা সম্ভব। এগুলো আপনার যেই ধরনের প্রবলেম আসছে সেই ধরনের সলিউশন এগুলোতে দেয়া হয়। এছাড়া এখন আমাদের কাছে আরো আরেকটা অস্ত্র আছে আমি বলতে পারি, যেখানে আমরা দেখছি প্রেগনেন্সি লসকে আমরা প্রিভেন্ট করতে পারছি। এটাকে আমরা রিপ্রোডাক্টিভ ইমিউনোলজি বলে থাকি। এখানে আমরা বলছি যে যদি যেরকম আজকে যদি কেউ আপনাকে কিডনি ডোনেট করে, আপনার বডি সেই কিডনিটাকে রিজেক্ট করতে পারে, সেই রকমই যখন ফিটাসটা হচ্ছে, ফিটাসটা কিছুটা আপনার বডির অংশ, কিছুটা আপনার পার্টনারের, সেখানে আপনার বডি কিন্তু এই ফিটাসটাকে রিজেক্ট করতে পারে। এটাকে আমাদের ভাষায় আমরা অ্যালোগ্রাফ রিজেকশন বলি। এগুলোরও কিছু রক্ত পরীক্ষা আছে, যেগুলো জানলে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি কি হচ্ছে, তাহলে এগুলোর ওষুধের মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে ঠিক করতে পারি। আর সেইখানে কিন্তু পসিবিলিটি আছে যে আমার সুস্থ বাচ্চা হবে। প্রেগনেন্সি আসছে না বলেই আমি আইভিএফ করে নিলাম, আইইউআই করে নিলাম, এটা কিন্তু অনেক সময় কিন্তু এটা সাফল্য নাও আসতে পারে। কারণ আমার যদি সমস্যাটা নিজের ডিম্বাণু বা নিজের শুক্রাণুর জিনগত হয়ে থাকে, বা আমার এই যেরকম বললাম মাসেলের হয়ে থাকে, বা এই রিপ্রোডাক্টিভ ইমিউনোলজির হয়ে থাকে, আমার সিম্পল আইভিএফ করলে কিন্তু এটার সলিউশন বা সমাধান হবে না। আমি কজটা যদি জানতে পারি, তাহলে এটার স্পেসিফিক কিছু রেমেডি আছে, যেগুলো করলে তবেই কিন্তু সুস্থ বাচ্চা সম্ভব। আপনাদের এই বিষয়ে আরো জানতে হলে আপনাদের কোনো জেনেটিক কাউন্সিলর বা কোনো ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলা উচিত, যারা আপনাকে এই ধরনের টেস্টগুলো বা এই ধরনের অনুসন্ধানগুলোতে গাইড করতে পারবে। নমস্কার।